তো আমরা স্কেলার গুণনের টাইপগুলো দেখতেছিলাম। টাইপ 1 এর মধ্যে ছিল সিম্পলি হচ্ছে কি বলতো, সিম্পলি হচ্ছে টাইপ 1 ছিল স্কেলার প্রোডাক্ট নির্ণয় করা বা স্কেলার গুণন নির্ণয় করা, তাই না? স্কেলার গুণন নির্ণয় করা, তো এখানে আমি স্ল্যাশ দিয়ে একটা কথা লিখছিলাম, সেটা হচ্ছে কৃত কাজের পরিমাণ নির্ণয় করা। অনেক সময় এইভাবেও আসে, কৃত কাজের পরিমাণ। হ্যাঁ, তো কৃত কাজ মানেই আসলে বল আর স্মরণকে ডট গুণন করলেই পাওয়া যায় বা স্কেলার গুণন করলেই পাওয়া যায়, ঠিক আছে? দেখেন সেটা হচ্ছে যে আমাদের এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে এ বি কস থিটা, এবং গত ভিডিওতে আমি বলেছিলাম, আগের ভিডিওতে, যে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আর আরেকভাবে আমি বলছিলাম যে যদি এ ভেক্টরটা এরকম হয় যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, হ্যাঁ, এই ফরম্যাটে যদি আমরা দুইটা ভেক্টরকে কখনো পাই, তাহলে আমরা ডট গুণনের মান কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। সেটা যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো তাহলে সবাই বুঝে থাকার কথা যে এ ডট বি, আমি এটা প্রমাণ সহ দেখিয়েছি, যারা এখনও দেখো না এই ভিডিওটা একটু দেখে নিবে কষ্ট করে, জাস্ট আগের ভিডিওটা। আয়ের সহগ গুণ করতে হবে এ এক্স বি এক্স, এবং এখানে কোনো আই জে কে কিছুই থাকবে না, এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা হচ্ছে সিম্পল থিওরি, ঠিক আছে? তো তোমার কাছে এরকম প্রশ্ন অনেক সময় করতে পারে যে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, যে তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে যে এফ ভেক্টর, এই বল প্রয়োগে লেটস সে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বললো যে স্মরণ হলো হচ্ছে এই পরিমাণ বল প্রয়োগে স্মরণের পরিমাণ তোমার কাছে দেয়া আছে, ধরো i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তোমাকে জিজ্ঞেস করলো যে এইটার কৃত কাজের মান কত হবে, তাহলে তুমি কৃত কাজের জন্য লিখবে ডাব্লিউ কৃত কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। এফ হচ্ছে এখানে কত, 3i প্লাস 2j মাইনাস কে, আর এস হচ্ছে i প্লাস 3j প্লাস 2k। ডিরেক্টলি আমরা করতে পারি অথবা লিখেও করতে পারি। এখানে তুমি লিখতে পারো যে এই ভেক্টরটাকে লিখতে পারো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, ডট দিয়ে লিখবা হচ্ছে i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস, বা সরি এখানে প্লাস 2k ক্যাপ আছে। সো আয়ের সহগ গুণ করবো, এখানে আয়ের সহগ কত আছে, 1 আছে, এই 1 এর সাথে এখানে 3 গুণ করবো, তাহলে 3, এই 2 এর সাথে এখানে 3 গুণ করবো, প্লাস 6, এখানে আছে হচ্ছে মাইনাস 1, এখানে আছে হচ্ছে 2, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 2, তাহলে 3 প্লাস 6 9, মাইনাস 2 হচ্ছে 7। এটা হচ্ছে আমি এখানে জুল লিখলাম। যদি তোমার এখানে নিউটন এবং এইভাবে ব্র্যাকেটে মিটার লেখা থাকে তাহলেই কেবল তুমি এখানে জুল লিখবে। আর যদি কোনো এককের কথা বলা না থাকে, তাহলে এখানে জুল না লিখে শুধুমাত্র কি লিখবে, একক লিখবে, যে 7 একক, ঠিক আছে? কিন্তু যদি নিউটন আর মিটার লেখা থাকে তাহলে অবশ্যই জুল লিখতে হবে। তো ডট গুণ দিয়ে আমরা হচ্ছে এরকম কৃত কাজের পরিমাণও বের করতে পারি, বা আরও যদি কোনো ডট গুণনের কথা বলে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপ 2তে। টাইপ 2টা কি বলছিলাম, দেখেন টাইপ 2টা বলছিলাম হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। খেয়াল করে দেখেন, আমি কিন্তু বলছি যে আমরা এখন পড়তেছি হচ্ছে স্কেলার রাশি, তাই না? আমরা পড়তেছি হচ্ছে স্কেলার গুণন, স্কেলার রাশি না, স্কেলার গুণন পড়তেছি বা ডট গুণন পড়তেছি। তো তোমাকে যখনই কোনো প্রশ্নে আসবে এরকম যে দুইটা ভেক্টর দেয়া আছে তাদের মধ্যবর্তী কোণ কত, সবসময় একদম ডিরেক্ট মাথা চলে যাবে কোথায়, স্কেলার গুণন বা ডট গুণনে চলে যাবে, কারণ স্কেলার গুণন বা ডট গুণন থেকেই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা সবচেয়ে সহজ। যেমন এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা শিখছি এ বি কস থেটা, তার মানে আমাকে এই থেটার ভ্যালুটা আসলে বের করতে বলবে। থেটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে তুমি এখান থেকে কি লিখবা, যে ভাইয়া কস থেটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এখান থেকে তুমি সহজেই কি বের করতে পারবা, থেটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি। আমি কিন্তু আবারও বলতেছি, যখনই তোমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কথা বলবে, কি বলবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে, তখনই তুমি কোথায় চলে যাবা, ডট প্রোডাক্টে চলে যাবা বা স্কেলার প্রোডাক্টে চলে যাবা। ডট গুণন করলেই তুমি দুইটা ভেক্টরের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ খুব সহজে বের করতে পারবা। কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কথা যখনই বলবে, কোথায় যাবো, ডট প্রোডাক্টে যাবো। এটা একদম মাথায় গেঁথে ফেলেন, ঠিক আছে? সো এইটা দিয়ে আমরা খুব ইজিলি কি বের করে ফেলতে পারবো বলেন, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে, খুব সহজ একটা এক্সাম্পল দিই। যে লেটস সে তোমার কাছে একটা ভেক্টর আছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ
প্লাস 4k ক্যাপ, লেটস সে 4k ক্যাপ। আর একটা ভেক্টর বলছে হচ্ছে b ইজ ইকুয়াল টু হচ্ছে i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ। তোমাকে জিজ্ঞেস করলো যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। জিজ্ঞেস করলো কি এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তুমি কোথায় চলে যাবা, সরাসরি মধ্যবর্তী কোণ যখনই জিজ্ঞেস করবে তখনই তুমি সরাসরি কোথায় চলে যাবা, ডট গুণনে চলে যাবা। তুমি এখানে লিখবা হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। সরাসরি লিখে ফেলবা এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। সমাধানে আমরা চলে যাচ্ছি সলিউশনে, এ ডট বি ইজ ইকুয়াল টু লিখবা হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখান থেকে লিখবা হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু বি। পরে আমরা কজ ইনভার্স করব। আপাতত এ ডট বি এর মান কীভাবে বের করা যায়, আমরা কি করছিলাম আয়ের সহগ গুণ প্লাস যোগ জে এর সহগ গুণ প্লাস কে এর সহগ গুণ। এখানে খেয়াল করেন আয়ের সহগ হচ্ছে 2 আছে আর এখানে আয়ের সহগ কত আছে 1 আছে, তাই না? তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তারপরে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 1 আর এখানে আছে হচ্ছে -1। এই দুটো গুণ করলে কি হয় -1 হয়। 1 ইন্টু -1 হচ্ছে -1, সরি এখানে আমি একটু ভুল করছি। এইটা কি দেখেন তো -1 কেন আমি লিখলাম, এখানে অ্যাকচুয়ালি তো আমরা দেখতে পাচ্ছি -4 আছে, তাই না? তাহলে 1 ইন্টু -4 কত হওয়া উচিত, -4 হওয়া উচিত। এখানে হবে -4 আর এখানে 4 আছে আর এখানে কত আছে 1 আছে। 4 ইন্টু 1 কত হবে +4। আচ্ছা নিচে কি হবে, এই এ বলতে কি বোঝায় এ ভেক্টরের মান, আর বি ভেক্টর বলতে কি বোঝায় বি বলতে বোঝায় বি ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান বের করতে হবে রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এ এর মান বের করতে চাচ্ছি, তাহলে রুট ওভার কী হবে আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে বসে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু কী আছে এখানে বি ভেক্টরের মান আছে, এরপর কী আছে বি ভেক্টরের মান আছে। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এবং 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। উপরে দেখা যাচ্ছে 4 আর -4 চলে যায়, তাহলে 2 থাকে। এটা হচ্ছে 16 17 আর এটা হচ্ছে 21 আর এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 16 17 18 রুট ওভার 18। ঠিক আছে, তো এটা হচ্ছে কিসের ভ্যালু পাইলাম বলেন তো, কস থিটার ভ্যালু পাইলাম। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কজ ইনভার্স এই যে 2 ডিভাইডেড বাই রুট ওভার 21 ইন্টু রুট ওভার 18। ক্যালকুলেটারে এটা চাপ দিয়ে দিবেন, সুন্দর একটা ভ্যালু চলে আসবে। তারপরে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি বের করতে পারলাম। সো যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি তোমাকে বের করতে হয় তোমাকে সবসময় কী করতে হবে, ডট প্রোডাক্টে যেতে হবে বা ডট গুণনের মান বের করতে হবে। এরপর আমরা চলে যাব আচ্ছা আরেকটা এক্সাম্পলে চলে যাব। সেই এক্সাম্পলটা আমরা একটু দেখি, যেখানে বলা হচ্ছে ধরেন যে পি একটা ভেক্টর, সেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর এখানে হচ্ছে কিউ একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ 2 না এখানে দেই হচ্ছে দাঁড়াও 3 দেই 3 দেই, তাহলে এটা হচ্ছে -3k ক্যাপ। এরকম একটা ভেক্টর তোমার কাছে দেওয়া আছে, বললে এদের মধ্যবর্তী কোণ তুমি নির্ণয় করো। তুমি সিম্পলি কী করবা, আমি একটু শর্টকাটে করতেছি। থিটা ইজ ইকুয়াল টু আমি এখানে লিখবো হচ্ছে কজ ইনভার্স, উপরে বসাবো হচ্ছে পি ডট কিউ আর নিচে বসাবো হচ্ছে পি ইন্টু কিউ। খেয়াল করেন পি ডট কিউ এর মান আমরা কীভাবে বের করবো, আগের মতো করেই একটু খেয়াল করেন কীভাবে করা যায়। এখানে হচ্ছে আয়ের সহগ গুণ মানে 3 দুগুণে 6, এখানে জে এর সহগ গুণ প্লাস 3 দুগুণে 6, এখানে কে এর সহগ গুণ, এটা হচ্ছে -12। ঠিক আছে, আচ্ছা এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন তো 6 + 6 -12 এই ভ্যালুটা কত হয় 0 হয়, এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে উপরে যদি 0 হয় নিচে আমি পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু যাই বসে না কেন পুরো ভ্যালুটা 0 আসা উচিত। উপরে ভ্যালুটা 0 মানে কি 0/সামথিং, টোটালটাই হবে কি 0। তার মানে আমরা এখানে বলতে পারি হচ্ছে কজ ইনভার্স 0, আর কজ ইনভার্স 0 ভ্যালু ক্যালকুলেটারে চাপলেই দেখতে পাবেন এটা আসে হচ্ছে 90 ডিগ্রি। কেন এই ম্যাথটা করাইলাম বা কেন এই এক্সাম্পলটা আমি দেখাইলাম, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দুইটা ভেক্টরের যখন আমরা দেখতে পাচ্ছি যে ডট গুণফলের মান যখন শূন্য আসে, তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এই কথাটা আমি গত ক্লাসেও মনে হয় বলছিলাম। সো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে যে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, লিখে রাখেন যখন দুইটি ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণনের মান
স্কেলার গুণনের মান শূন্য হবে, স্কেলার গুণনের মান কী হবে বলেন তো, শূন্য হবে, তখন তারা পরস্পরের লম্ব হবে। পরস্পরের লম্ব মানে মধ্যবর্তী কোণ কত হয় বলেন তো, 90 ডিগ্রি হয়, তখন তারা পরস্পরের লম্ব হবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, কারণ এইটার উপরেই আমাদের আস্তে আস্তে হচ্ছে কি বলেন তো, টাইপ 3, এই জিনিসটার উপরে আসবে আমাদের হচ্ছে টাইপ 3। সো কথাটা আরেকবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে আরেকবার একটু খেয়াল করেন কি বলতেছি এখানে, যখন দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন দুইটি ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণনের মান শূন্য হবে, তখন তারা পরস্পরের কি হবে, লম্ব হবে, বা তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। সোজা কথা, যদি এখানে আপনি লিখেন যে এ ডট বি ইজ ইকুয়াল টু 0, দেন আপনি লিখতে পারবেন যে এ ইজ পারপেন্ডিকুলার টু বি। এই কন্ডিশনটা আপনারা সবসময় মাথায় রাখবেন, এই কন্ডিশনটা অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে। তার মানে দুইটা ভেক্টরের ডট গুণনের মান শূন্য হলে তারা লম্ব হয়, বা উল্টাভাবে বলা যায়, যখন দুটো ভেক্টর পরস্পরের লম্ব হয় তখন তাদের ডট গুণনের মান শূন্য হয়। যখন দুটো ভেক্টর পরস্পরের লম্ব হয় তখন তাদের ডট গুণনের মান শূন্য হয়। তাহলে পরীক্ষায় প্রশ্নের মধ্যে যখনই তোমার এই কথাটা আসবে যে দুটো ভেক্টর পরস্পরের লম্ব, মাথায় চলে আসবে ডট গুণন, মাথায় চলে আসবে ডট গুণন শূন্য হবে। আবার বলতেছি, যখনই প্রশ্নে পড়বা যে দুটো ভেক্টর লম্ব কথা বলতেছে, দুটো ভেক্টর লম্ব হবে, একটার লম্ব হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তখনই মাথায় রাখতে হবে যে আমাকে কি করতে হবে, ডট প্রোডাক্টের মান শূন্য দেখাতে হবে, ঠিক আছে। তো এরকম অনেক প্রশ্ন আসে। আমি যদি টাইপ 3-তে চলে যাই, টাইপ 3টা হচ্ছে দুটি ভেক্টর লম্ব হবার শর্ত, দুটি ভেক্টর লম্ব হবার শর্ত। তো লম্ব হবার শর্ত তো অলরেডি আমরা লিখে ফেলছি, সেটা কি, এ ডট বি 0 হইতে হবে। লম্ব হইতে হলে এ ডট বি কী হতে হবে, 0 হইতে হবে। সো এই লম্ব হবার শর্ত তোমাকে অনেক সময় বলবে যে দেখাও যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আই প্লাস জে প্লাস কে ক্যাপ, এখানে বলে হচ্ছে বি ভেক্টর 2i প্লাস 2j মাইনাস 4k। তোমাকে বললো দেখাও যে তারা পরস্পরের লম্ব, দেখাও যে এ লম্ব বি, এটা তোমাকে দেখাতে বললো। তাহলে তুমি কি করবা, তোমার টার্গেট হচ্ছে এখানে এ ডট বি 0 দেখানো, এ ডট বি ইজ ইকুয়াল টু কি শো করা, 0 শো করা। তো তুমি এ ডট বি যদি করে দেখো তাহলে কি পাবা, দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, দেখো 1 আর 2 গুণ করলে কত হয় 2, প্লাস 1 আর 2 গুণ করলে কত হয় 2, 1 আর -4 গুণ করলে কত হয় -4 ইজ ইকুয়াল টু 0। তার মানে এ ডট বি আসলে তুমি কি পেয়েছো, শূন্য পেয়েছো। আর এ ডট বি যখনই তুমি শূন্য পাবা তখনই তুমি বলে দিতে পারবা যে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। কারণ আমরা এখানে অলরেডি দেখছি যে যখনই দুইটা ভেক্টরের ডট গুণনের মানটা শূন্য হয়, কারণ এখানে পি ডট কিউ ছিল 6 + 6 - 12 ইজ ইকুয়াল টু 0, যখনই এটা শূন্য হয় তখনই কিন্তু আমাদের তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ তার পরস্পরের লম্ব হয়। এখানে আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে না, এই টাইপের মধ্যেই আরেক ধরনের জিনিস আসতে পারে, যেটা আমি গত ক্লাসেও বলছি, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর লম্ব হবার শর্তে। এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, বইয়ের অঙ্কগুলো আমি সামনে করে দেখাবো এবং ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আমি সামনে করে দেখাবো তোমাদেরকে টেস্ট পেপার থেকে। তো আপাতত হচ্ছে আমরা যেহেতু থিওরিগুলো শেষ করতেছি, তো থিওরির মধ্যে আমি একটা করে ছোটো ছোটো এক্সাম্পল দেখাচ্ছি। এবং এখানে আমরা কি বলতেছি যে লম্ব হবার শর্তে, দুটা ভেক্টর লম্ব হবার শর্তে সহগের মান নির্ণয়। মানে এরকম অনেক সময় থাকে যে আই জে কে কোনো একটা সহগ দেয়া নাই, লেটস সে এখানে বলা আছে এম আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং বি আরেকটা ভেক্টর বলছে যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তোমাকে জিজ্ঞেস করলো এম এর মান কত হলে, এম এর মান কত হলে এ ও বি পরস্পরের লম্ব হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তোমাকে কি জিজ্ঞেস করছে, এম এর মান কত হলে, এখানে একটা আননোন দেয়া আছে, সেটা হচ্ছে এম, এখানে একটা সহগ দেয়া আছে। সো আই এর সহগ তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কি জানো, যখন দুটো ভেক্টর পরস্পরের লম্ব হয় তখন তাদের ডট গুণনফলের মান শূন্য হয়। তো তুমি লিখবা শর্ত মতে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। কেন, কারণ হচ্ছে এ আর বি পরস্পরের লম্ব হবে। তাহলে এখান থেকে আমরা ডট গুণ করতে পারি এম ইন্টু 1, সেটা হচ্ছে এম, এটা হচ্ছে 2 ইন্টু 1, সেটা হচ্ছে +2, এটা হচ্ছে 3 ইন্টু -6, এটা হচ্ছে -18 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বা আমরা এখানে বলতে পারি m - 16 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ m ইজ ইকুয়াল টু হচ্ছে 16। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে m এর ভ্যালু যদি 16 হয় তাহলে কি হবে, আমাদের দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হবে। আদারওয়াইজ m এর অন্য কোনো ভ্যালুর জন্য কখনোই a আর b পরস্পরের লম্ব হতে পারে না। কি বলছি, এই যে m এর মান অনলি 16 হলেই
এ আর বি পরস্পরের লম্ব হবে, আদারওয়াইজ 16.1 হলেও এটা কিন্তু তারা পরস্পরের লম্ব হবে না, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না, অন্য কোণ চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপ 4-এ এবং স্কেলার গুণনের লাস্ট টাইপ। স্কেলার গুণনের জন্য এটা হচ্ছে লাস্ট টাইপ। দেখেন টাইপ 4টা হচ্ছে যে কোনো একটি ভেক্টরের দিকে অপর একটি ভেক্টরের লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপও বলে, লম্ব উপাংশ বা অভিক্ষেপ নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু এইবার এইচএসসি 24-এর ভেক্টর থেকে কিন্তু এই কোশ্চেনটা 3 মার্কসের জন্য আসছিল, গতে আসছিল, যে দুইটা ভেক্টর দেয়া ছিল, বলছে যে একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের উপাংশ নির্ণয় করতে। সো এখানে কিভাবে করতে হবে দেখেন, উপাংশ যদি আপনারা উপাংশের ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে তো খুব ভালো মতোই জানতে পারার কথা যে আসলে কিভাবে উপাংশ নির্ণয় করতে হয়, বা উপাংশ মানেই আমি কি বলি যে গত যে ভিডিওটা উপাংশের ছিল সেখানে আমি বলছিলাম যে উপাংশ মানেই cos θ দিয়ে করতে হবে। কোনো দিকে যে কোনো দিকে উপাংশ যদি ভেক্টরে বের করতে বলে, কোনো একটা ভেক্টরের যে কোনো দিকের উপাংশ যদি বের করতে বলে, তাহলে আমরা সেখানে লিখি ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইনটু ওই দিকের সাথে উৎপন্ন কোণটার কোসাইন। খেয়াল করে দেখেন যে আমরা যদি এখানে বলি যে ভাইয়া এটা হচ্ছে একটা অক্ষ এক্স এক্সিস, সো এই একটা আমার কাছে ভেক্টর আছে, সেটা হচ্ছে পি ভেক্টর, সেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই পি ভেক্টরটা এক্স অক্ষের দিকে উপাংশ কত হবে, তাহলে তুমি কি করবা, পি ভেক্টরের উপরে তার একটা লম্ব আঁকবা, এই জন্য এটাকে লম্ব অভিক্ষেপও বলা হয়। অভিক্ষেপ শব্দের অর্থ হচ্ছে ছায়া, আর লম্বভাবে যে ছায়াটা পড়তেছে, লম্ব আঁকলে যে ছায়াটা পড়তেছে এটাকে লম্ব অভিক্ষেপ বা লম্ব উপাংশ বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা আমরা বলতেছিলাম যে উপাংশ, এটাকে আমি যদি এক্স অক্ষের দিকে জন্য পি এক্স নাম দিয়ে থাকি, তাহলে পি এক্স হচ্ছে পি ইন্টু কস থেটা। পি হচ্ছে এই পি ভেক্টরের মান বসায় দিব, এরপরে ওই যে এক্স অক্ষের দিকের উপাংশ জানতে চাই, এই জন্য এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের কোসাইনটা বা কস থেটা বসায় দেবো। এটা হচ্ছে আমাদের উপাংশ নির্ণয়ের পদ্ধতি। এখন তোমার যদি এরকম থাকে যে ভাইয়া আমার কাছে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে সেটা হচ্ছে বি ভেক্টর। এই যে তোমাকে জিজ্ঞেস করলো যে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কী হবে, এ এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে এ এর উপরে বি এর যদি লম্বটা নিই তাহলে ছায়া কতটুকু পড়বে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা যখনই দেখতে পাচ্ছি যে কোনো একটা দিকে যখন আমাকে ছায়া বের করতে বলতেছে, কোনো একটা দিকে যখন আমাকে উপাংশ বের করতে বলতেছে, তখন সেই ভেক্টরের সাথে আমরা কস থিটা লিখি না। তাহলে আমরা যদি বলি যে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, তাহলে এই উপাংশটাকে আমরা বলতে পারি না এটা হচ্ছে বি কস থেটা। বি ভেক্টরের ছায়া বা বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে বসাবো হচ্ছে বি ভেক্টরের মান ইন্টু কোন দিকে উপাংশ বের করতে চাই, এ এর দিকে উপাংশ বের করতে চাই, তাহলে এ এর সাথে কত কোণ উৎপন্ন করে থেটা, তাহলে সেটার কস বসাবো। বি ভেক্টরের উপাংশ বি কস থেটা, এ ভেক্টরের উপাংশ এ কস থেটা, জেড ভেক্টরের উপাংশ জেড কস থিটা, আর ভেক্টরের উপাংশ আর কস থিটা। তাহলে যার উপাংশ তার কস থিটা, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমাকে এখানে টার্গেট হচ্ছে বি কস থিটা বের করতে হবে। আর বি কস থিটা আমরা কোথা থেকে পাই, যদি আমরা এখানে একটু মনে করি যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা যদি আমাদের মনে পড়ে, দেখেন এখানে অলরেডি কিন্তু বি কস থিটা জিনিসটা এখানে এক্সিস্ট করে। তার মানে এখানে আমরা বলতে পারি যে বি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিলাম। তার মানে আমরা বি কস থিটা জিনিসটা আসলে কি, বি কস থিটা হচ্ছে এ এর দিকে কার উপাংশ, বি এর উপাংশ। তার মানে আপনাকে যদি উল্টাভাবে এখানে জিজ্ঞেস করতো যে বি এর দিকে এ এর উপাংশ কি হবে, এবার আপনারাই বলেন যে আমি যেটা বলছিলাম যে যার উপাংশ তার কস থিটা, তাহলে কার উপাংশ বলতেছে, এখানে বি এর উপাংশ বলছিল এই জন্য বি কস থিটা লিখছিলাম, এখানে এর উপাংশ বলতেছে তাহলে কি লিখবো বলেন তো, অবশ্যই এ কস থিটা লিখবো। আর এ কস থিটা আপনারা এতক্ষণে বুঝতে পারছেন, এ কস থিটা হলে কি হবে, এখানে এ আর কস থিটা থাকবে, বি কে ডিভাইড করে দিতে হবে, মানে বি এই পাশে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি। তার মানে এখানে আপনারা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন লিখে রাখবেন, স্টার মার্ক দিয়ে বা বক্স করে লিখে রাখবেন, সেটা হচ্ছে যার উপাংশ তার কস থিটা নির্ণয় করতে হবে, যার উপাংশ তার কস থিটা নির্ণয় করতে হবে। এই কথাটা যদি আপনারা মনে রাখেন তাহলে খুবই ইজি হবে। তাহলে আমরা
যদি পরীক্ষার হলে কখনো এরকম পাই যে কোনো একটা ভেক্টরের উপাংশ বের করতে বলছে আরেকটা ভেক্টরের দিকে, তখনই সাথে সাথে মাথায় কি চলে আসবে, ডট গুণন চলে আসবে। মাথায় কি চলে আসবে, ডট গুণন চলে আসবে। আবারও বলতেছি, যদি কখনো বলে একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের উপাংশ, তাহলে আমরা চলে আসবো হচ্ছে ডট গুণনে, কারণ ডট গুণন মানে হচ্ছে এ ডট বি ইকুয়াল হচ্ছে এ বি কস থিটা। তার মানে এখানে কস থিটা এটা উপাংশের সাথে কানেক্টেড, কস থিটা উপাংশের সাথে কানেক্টেড। কারণ আমাদের যার উপাংশ তার কস থিটা বের করতে হবে, সোজা কথা। বি এর উপাংশ যদি বলে বি কস থিটা, এ এর উপাংশ যদি বলে তাহলে এ কস থিটা। এই হচ্ছে সিম্পল ফান্ডা। এখন তোমাদের একটা মজার একটা জিনিস আমি একটু দেখায় রাখি, সেটা হচ্ছে দেখেন, যখন আমি বলতেছি বি এর উপাংশ, তার মানে আমি বলতেছি হচ্ছে বি কস থিটা ইজ ইকুয়াল টু, তোমরা বুঝতেই পারতো এখানে কী হবে, উপরে হচ্ছে এ ডট বি, নিচে হচ্ছে আমরা এ কে নিচে নিচে নিয়ে চলে আসি, তাই না? তাহলে এটাকে একটু সুন্দর করে যদি গুছায় লিখি যে এ ডিভাইডেড বাই এ ইনটু বি, তাহলে দেখেন তো এই যে পোর্শনটা দেখা যাচ্ছে, এই পোর্শনটাকে আমরা কি বলি? এই পোর্শনটাকে আমরা বলতে পারি না যে এ ভেক্টরের মান, সরি এ ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, মানে এটা হচ্ছে এ এর দিকের একক ভেক্টর। কি বলতে পারি? এটা এ এর দিকের একক ভেক্টর বলতে পারি। আর একক ভেক্টরকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। তো আমরা এটাকে বলতে পারি যে বি ভেক্টরটা বি ভেক্টরের মতোই থাকবে, আর এই জিনিসটা কি হয়ে যাবে, একক ভেক্টর হয়ে যাবে, এ এর দিকের একক ভেক্টর হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে বি কস থিটা ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইন্টু এ এর দিকের একক ভেক্টর। বি কস থিটা ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইন্টু এ এর দিকের একক ভেক্টর। এইটা হচ্ছে একটা মজার ব্যাপার। এই জিনিসটা কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে। তো তোমাকে জিজ্ঞেস করলো যে এ ভেক্টরের দিকে, এ এর দিকে বি এর উপাংশ, বি এর উপাংশ নিচের কোনটি, নিচের কোনটি হবে, নিচের কোনটি হবে? তাহলে তুমি কি করবা, তুমি কি করবা? এখানে অপশন দেয়া থাকবে। মনে করো অপশন এরকম দেয়া আছে যে এ ইন্টু এ ভেক্টর, 2 নম্বর অপশন দেয়া আছে এ ইন্টু বি একক ভেক্টর, 3 নাম্বার দেয়া আছে বি ইন্টু এ এর দিকে একক ভেক্টর, 4 নাম্বার দেয়া আছে বি ইন্টু বি এর দিকে একক ভেক্টর। তুমি আনসার কোনটা বলবা? তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে আনসার কোনটা হবে। আমি আবার বলি, এখানে খেয়াল করেন, প্রশ্নটা একটু খেয়াল করেন কি বলছে, এ এর দিকে বি এর উপাংশ, তাহলে যার উপাংশ তার কস থিটা বের করতে হবে। তাহলে বি কস থিটা বের করতে হবে। বি কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এটাকে সাজায় লিখলে আমরা পাচ্ছি হচ্ছে এ বাই এ ইন্টু বি। আর এ বাই এ কে আমরা কি লিখছি খেয়াল করে দেখেন, এ এর দিকে একক ভেক্টর লিখছি, তার মানে এটা হচ্ছে বি ইন্টু এ এর দিকে একক ভেক্টর। এটা হবে আনসার। এটা কিন্তু এমসিকিউতে আপনারা বইয়েও দেখলেও এই এমসিকিউটা খুঁজে পাবেন, ঠিক আছে? তো এই ধরনের জিনিসপত্র আমরা আনসার করতে পারবো কোথা থেকে? উপাংশ যখনই দেবো কোনো ভেক্টরের দিকে, কোনো অপর একটা ভেক্টরের উপাংশ, তখন এটা চলে আসবে কি, ডট গুণনে চলে আসবে। এবং যখনই বলবে যার উপাংশ, এখানে বি এর উপাংশ বলছে, আমাকে বের করতে হবে কি বলেন তো, বি কস থিটা। যদি এ এর উপাংশ বলে তাহলে এ কস থিটা। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শেষ করব। দেখো তোমাকে ধরো, এটা সোজা হচ্ছে না, একটু ওসিডি আছে আমার, আবার এগুলো সোজা না হলে এই যে আবার ভুল করছি, তাই না? দেখো এইটা সোজা করে নিচ্ছি, দেখো আচ্ছা এইবার সোজা করা যাবে। হ্যাঁ দেখো যে তোমার একটা এক্সাম্পল দিই, এখানে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমাকে বললো যে এ ভেক্টর হচ্ছে যদি এরকম হয় 2i প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর তোমাকে বললো 4j মাইনাস 2k ক্যাপ। বললো এ এর দিকে, এ এর দিকে বি এর উপাংশ নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন বললো। এ এর দিকে বি এর উপাংশ নির্ণয় করো। তাহলে তোমার এ এর দিকে বি এর উপাংশ কীভাবে বের করবা? এ ডট বি ইজ ইকুয়াল টু, তোমাকে বের করতে হবে হচ্ছে এ বি কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা, তুমি জানো, ডট গুণনের ফর্মুলা তুমি জানো। এবং তুমি জানো যে উপাংশ যখনই বের করতে বলবে, কোনো একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের উপাংশ যখনই বের করতে বলবে, তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট কি করতে হবে বলো দেখি? ডট গুণন করতে হবে। আর ডট গুণনে গিয়েই যখনই আমি বলবো যে বি এর উপাংশ বের করতে হবে, যখনই আমি বলবো যে বি এর উপাংশ বের করতে হবে, তার মানে হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে বি কস থিটা বের করতে হবে। যদি বলতাম এ এর উপাংশ বের করতে হবে, তাহলে তুমি কি বের করতে কি, এ কস থিটা, যার উপাংশ তার কস থিটা। খেয়াল করে দেখেন কথাটা লিখে দিছি, যার উপাংশ তার কস থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে বি এর উপাংশ, তাহলে বি কস থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে বি কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ।
বি কস থিটা বের করবো, তাহলে এ দিয়ে ভাগ করে দিব। এ ডট বি বের করে চলেন। আয়ের সহগ গুণ, বলেন তো এখানে আয়ের সহগ কত, এখানে আয়ের সহগ কত 2, এখানে আয়ের সহগ কত, এখানে কিন্তু আই নাই। আই নাই মানে হচ্ছে আয়ের সহগ 0, তাহলে এখানে 2 ইন্টু 0 কত হবে, 0 হবে। এরপর আসেন এখানে জে এর সহগ গুণ হবে। এখানে জে এর সহগ কত, এখানে জে তো নাই, আই এবং কে আছে, জে নাই মানে কি জে এর সহগ 0, তাহলে 0-এর সাথে এখানে 4 গুণ করলে তো 0ই হবে, তাহলে আমরা আবার লিখবো হচ্ছে 0। এবার আসেন কে এর সহগ গুণ, এখানে কে এর সহগ কত আছে 1, এখানে কে এর সহগ কত আছে -2, তাহলে আপনি এখানে 1 ইন্টু -2 কত পাবেন, -2 পাবেন। ডিভাইডেড বাই এ মানে হচ্ছে রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে সিম্পলি -2 ডিভাইডেড বাই রুট ওভার 5। এটা হচ্ছে বি কস থিটা, মানে হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ বি কস থিটা পেয়ে গেলাম, -2/√5, এটাই হচ্ছে আমাদের আনসার। সো এই যে আমাদের ডট প্রোডাক্ট থেকে এই ধরনের অঙ্কগুলি আসা পসিবল। ডট প্রোডাক্ট টাইপের মধ্যে শুধুমাত্র এগুলোই পরে। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো হচ্ছে ক্রস প্রোডাক্ট। আর তোমাদের যদি আরও কোনো টাইপ মনে হয় বা আরও কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।